প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। এটা হিন্দু মনে ব্যাপকভাবে লেগেছে। মমতার কোন কথা নিয়ে নিশানা তারক সিং এর? সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ। বিএসএফ এর হাতে 142 একরের বেশি জমি হস্তান্তর করল রাজ্য। বাধা দিলে ফল ভালো হবে না, বিজেপিকে সরাসরি সতর্কবার্তা মিঠুন চক্রবর্তীর। লক্ষ্মীর ভান্ডারের গ্রাহকদের জন্য বড় আপডেট, কারা পাবেন না নতুন প্রকল্পের টাকা। বোলপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি, কি বলছেন চন্দ্রনাথ সিনহা। মমতার আমলে অনুপ্রবেশ এখন নিজেরাই ফিরছে, বাংলার বিজেপি সরকারের প্রশংসা অমিত শাহর। বিরতি শেষ, এবার ময়দানে তৃণমূলের শীর্ষ সেনাপতি। শনিবার থেকেই রাজপথের রাজনীতিতে কামব্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রবল ঝড়ে উত্তরপ্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, চাপা পড়ে মৃত 6 শ্রমিক, আটকে কয়েকজন। মিড ডে মিল নিয়ে বিরাট ঘোষণা, দুপুরের খাবারের পাশাপাশি মিলবে ব্রেকফাস্টও। 12 পাতার ফর্মের নাভিশ্বাস, অন্নপূর্ণা যোজনা প্রক্রিয়া সহজ করার আশ্বাস অগ্নিমিত্রার। তছনছ করে দেব, মমতা অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। ইকো পার্কে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। চাপড়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাসের ধাক্কা টোটোতে, ঘটনাস্থলে মৃত এক। তীব্র গরমের বিদায়, আজ 60 কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়। কোন কোন জেলায় জারি সতর্কতা? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। এটা হিন্দু মনে ব্যাপকভাবে লেগেছে। মমতার কোন কথা নিয়ে নিশানা তারক সিং এর? বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূলের দলের অন্দরে ক্ষোভের বিস্ফোরণ ঘটছে প্রতি মুহূর্তে। দলের একাংশ ইতিমধ্যেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মুখ খুললেন কলকাতা পুরসভার কাউন্সিলর ও মেয়র পারিষদ তারক সিং। এই প্রসঙ্গে তার মুখে শোনা গেল ক্রিমিনাল শব্দ। সেই সঙ্গে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোন কথায় হিন্দু ভাবাবেগে চূড়ান্ত আঘাত লেগেছিল, কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষিপ্ত মুসলিমরাও। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তারক সিং বলেন, অভিষেক ব্যানার্জি তৈরি করেছে কে? স্রষ্টাকে মমতা ব্যানার্জি, যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জির ব্লু আইট বয় ছিল, অনেকগুলো মন্ত্রিত্ব ছিল, সারা রাজ্য ঘুরে বেড়াতো, যুব কংগ্রেসের সভাপতি ছিল। কার মস্তিষ্ক থেকে এটা বেরোলো যুবা করার? যুবাটা কে করলো? কার সমর্থনে হয়েছিল? অভিষেককে আজকে দোষ দিয়ে লাভ কি? আমার বাড়ির ছেলে যদি ক্রিমিনাল তৈরি হয়, আমি তো তাকে শাসন করব, বোঝাবো, যাতে রাজনীতিতে তার স্টেবিলিটি হয়। 2011 সাল থেকে যে মুসলিম ভোট তৃণমূলের সঙ্গে ছিল, সেখানেও এবার ভাঙন ধরেছে বলে দাবি করেছেন কলকাতা পুরসভার এই মেয়র পারিষদ। আর সেই সঙ্গে হিন্দু ভোটারদের মনে ধাক্কা দেওয়ার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন তিনি। দায়ী করেছেন তৃণমূল নেত্রীর পুরনো মন্তব্যকেই। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি আমরা না থাকি, কোনো দিন সেই রকম আসে, 1 সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। এই মন্তব্যের প্রসঙ্গ তুলে তারক সিং বলেন, নিজে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, একটা সম্প্রদায় আছে যাদের আমি আটকে রেখেছি, তাদের যদি ছেড়ে দিই 2 ঘন্টার জন্য শায়েস্তা করে দেবে। এটা একটা হিন্দু মনে ব্যাপকভাবে লেগেছে। তেমনি মুসলমানরাও ক্ষিপ্ত আছে। আপনি দেখুন, মালদা মুর্শিদাবাদে যে বিজেপি ভোট পেয়েছে, মুসলিমরাও আমাদের ভোট দেয়নি। ববি হাকিম হয়তো বলতে চাইবে না, আমি ভীতু না, ভয় পাই না। সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ। বিএসএফ এর হাতে 142 একরের বেশি জমি হস্তান্তর করল রাজ্য। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাকে আরো সুরক্ষিত ও সুসংহত করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্ত নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির সুবিধার্থে রাজ্য জুড়ে মোট 142.79 একর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সীমান্তে অনুপ্রবেশ সহ অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্তের দুর্গম এলাকাগুলোতে বিএসএফ এর টহলদারি এবং নজরদারি ক্যাম্প স্থাপনের জন্য দীর্ঘদিনের জমির চাহিদা ছিল। এই পরিমাণ জমি হস্তান্তরের ফলে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ, আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সীমান্ত চৌকিগুলোর পরিকাঠামো আরও উন্নত করার কাজ গতি পাবে। কৌশলগত দিক থেকে এই পদক্ষেপটি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ হ্রাসে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে সীমান্ত রক্ষায় নিয়োজিত জওয়ানদের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, যা সার্বিক জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি।
বাধা দিলে ফল ভালো হবে না, বিজিবিকে সরাসরি সতর্ক বার্তা মিঠুন চক্রবর্তীর। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বাধা, বিজিবিকে কড়া বার্তা মিঠুন চক্রবর্তীর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়েছে। তবে এই প্রক্রিয়া চলাকালীন কোচবিহারের 3 বিঘা করিডোরের কাছে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বিষয়টিকে হস্তক্ষেপ করে বিজেপিকে কড়া ভাষায় সতর্ক করলেন প্রখ্যাত অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কোচবিহারের একটি ক্যান্সার সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী স্পষ্ট করেন, রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশ রোধ করা বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য। বিজেপি নির্বাচনী ইস্তেহারে সীমান্তে কাঁটাতার লাগানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন বাস্তবায়িত হচ্ছে। তিনি অভিযোগ করেন, এতদিন রাজ্যের অসহযোগিতার কারণে এই কাজ ব্যাহত হচ্ছিল, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরে কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 3 বিঘা করিডোরের নিকটবর্তী কলসি গ্রামে বিএসএফ যখন সমীক্ষার কাজ শুরু করে তখনই বিজিবি তাতে বাধা দেয় বলে খবর। মিঠুন চক্রবর্তী এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা যদি এই নির্মাণ কাজে ক্রমাগত বাধা দিতে থাকে তবে তার পরিণাম ভালো হবে না। লক্ষ্মীর ভান্ডারের গ্রাহকদের জন্য বড় আপডেট, কারা পাবেন না নতুন প্রকল্পের টাকা। বিধানসভা নির্বাচনে বঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, আপাতত বঙ্গে রয়েছে বিজেপি সরকার। তবে এই বিজেপি সরকার আসার পর লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কারণ বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পাবেন সকল মহিলারা। বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার রাজ্যে আসার পর একের পর এক কাজ করছেন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অবশেষে খুশির খবর নিয়ে আসলো রাজ্য সরকার। কারণ বুধবার নবান্ন আনুষ্ঠানিকভাবে নতুন অন্নপূর্ণা ভান্ডারের আবেদনের পত্র প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এই প্রকল্পের রূপরেখা ও আবেদনে যাবতীয় নিয়মাবলী স্পষ্ট করে দেওয়া হবে। তবে অনেকেরই মনে একটু প্রশ্ন জাগছে, লক্ষ্মীর ভান্ডারে যে সকল মহিলারা পেতেন তারা আদৌ অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন কিনা। আবার কেউ কেউ এটা জিজ্ঞেস করতে চাইছে, লক্ষ্মীর ভান্ডার না পেলে কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার সুযোগ থাকবে কিনা। আজকের প্রতিবেদনে সে বিষয়ে রইল তথ্য। এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি করা হয়ে গিয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কিছু নাম বাদ পড়বে, যেখানে বাদ পড়বে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, বাদ পড়া ভোটার এবং এসআইআর 2026 চলাকালীন চিহ্নিত অনুপস্থিত ভোটারদের নাম লক্ষ্মীর ভান্ডারে থাকলেও তার সোজাসুজি অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হবে না। এছাড়াও এসআইআর ছাড়াও খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ভোটার, শুনানির পর বাদ পড়া ভোটার, ভোটার স্লিপ বিতরণের সময় মৃত, স্থানান্তরিত বা বাদ পড়া হিসেবে চিহ্নিত হয়েছেন যেসব ভোটার, তাদের নামও লক্ষ্মীর ভান্ডারে থাকলেও তা অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হবে না। তবে একইভাবে নতুন আবেদনকারীদের আবেদন করতে হবে। এদিকে এরই মধ্যে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা ভান্ডারের জন্য বুধবার একটি ফর্ম পাবলিশ করা হবে, যেখানে এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবে তত বেনিফিট মিলবে। এই প্রকল্পের প্রক্রিয়া শুরু হবে কাল থেকে। যতক্ষণ না অ্যাকাউন্টে টাকা যাচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার চলতে থাকবে। বোলপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি, কি বলছেন চন্দ্রনাথ সিনহা। বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি, রাজ্যের বিরোধী দলনেতার রেজুলেশনে স্বাক্ষর আদৌ তার কিনা তা জানতে বোলপুরের নাইকপাড়ার বাড়িতে পৌঁছন সিআইডি গোয়েন্দারা। এর আগে চৌরঙ্গের তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের বিধায়ক হারুল ইসলামের বাড়িতেও যায় সিআইডি। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও যান সিআইডি আধিকারিকরা। সিআইডি হানা প্রসঙ্গে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, এইসব নাটক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু যেহেতু বিধানসভার সেক্রেটারি, তিনি বিধায়কদের ডেকে বলতে পারতেন, বিরোধী দলনেতা হিসেবে আপনারা শোভনদেবকে চাইছেন কিনা বা কতজন চাইছেন দেখতেই পারতেন। তার জন্য কেস করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে এটা উচিত হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় সিআইডি এসেছিল, তখন আমি বাড়িতে ছিলাম না, রাতে আর আসেনি। তবে স্বাক্ষর করছেন কিনা তা স্পষ্ট করেননি চন্দ্রনাথ। প্রসঙ্গত, গত 4 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলে 15 বছরের শাসক দল থেকে বিরোধী দলের তকমা পেয়েছে তৃণমূল কংগ্রেস। কে হবেন বিরোধী দলনেতা সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে ভোটের ফল প্রকাশের ঠিক একদিন পরে অর্থাৎ 6 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন মমতা অভিষেক। সেই বৈঠকের পরই সর্বসম্মতিক্রমে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পেশ করে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতার নামের সপক্ষে রেজলিউশন স্বাক্ষর নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির দায়ের করা মামলার তদন্তে নামে সিআইডি। বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করে দায়ের করা হয় মামলা। সেই তালিকায় রয়েছে তৃণমূলের একাধিক বিধায়ক। আর সে প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়কদের বাড়ি বাড়ি যাচ্ছেন সিআইডি আধিকারিকরা। মমতার আমলে অনুপ্রবেশ এখন নিজেরাই ফিরছে, বাংলার বিজেপি সরকারের প্রশংসা অমিত শাহর। বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে নবগঠিত রাজ্য সরকারের এই দ্রুত সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। অমিত শাহ বলেন, আমরা নির্বাচনের সময় বলেছিলাম আপনারা আমাদের ক্ষমতায় আনুন, তাহলে আমরা বাংলাদেশ সীমানায় ফেন্সিং এর কাজ কিছুদিনের মধ্যেই শুরু করব। আর আমি বাংলার মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাবো যে 7 দিনের মধ্যে 600 হেক্টর জমি বিএসএফ এর হাতে দিয়ে দিয়েছেন ফেন্সিং এর জন্য। চিকেন নেকেরও 121 হেক্টর জমি ভারত সরকারকে দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি অমিত শাহ বলেন, শুভেন্দু অধিকারী সরকার ক্যাম্প বানিয়েছে, কিন্তু আমরা চাই অনুপ্রবেশকারীরা নিজেরাই যেখান থেকে এসেছে সেখানে ফেরত চলে যাক। ওরা নিজে থেকে চলে গেলে বাংলার সরকারও তাদের উপর কোনো কেস করবে না এবং যাওয়ার জন্য তাদের সহায়তা করবে। আর আমি আশা করি অনুপ্রবেশকারী খোঁজার অভিযান চালানোর আগেই বেশিরভাগ লোক নিজে থেকেই ফেরত চলে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামী 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সেই কাজই দ্রুত গতিতে এগোচ্ছে। বিরতি শেষ, এবার ময়দানে তৃণমূলের শীর্ষ সেনাপতি। শনিবার থেকে রাজপথের রাজনীতিতে কামব্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাময়িক বিরতির পর অবশেষে রাজপথের রাজনীতিতে ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্য সমাপ্ত নির্বাচনে দলের অভাবনীয় ভরাডুবির পর এই প্রথম কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন তিনি সেনাপতি। জানা গিয়েছে, আগামীকাল শনিবার কলকাতা এবং সংলগ্ন দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় নেতাকর্মীদের বাড়িতে যাবেন অভিষেক। তাদের সঙ্গে সশরীরে দেখা করে পাশে থাকার বার্তা দেবেন তিনি। উল্লেখ্য, নির্বাচনী ফলাফলে বিপর্যয়ের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা যায়নি। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় উলট পালটের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবারও কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ তো বটেই, আগামীকাল শনিবার এবং পরদিন রবিবারেও রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই প্রান্তেই বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির এই স্পেল জারি থাকবে, যার ফলে সপ্তাহান্তে ব্যবসা গরম থেকে সাময়িক স্বস্তি পাবেন এলাকাবাসী। বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জেলায় ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতরের দেওয়া রিয়ালিটি চেক অনুযায়ী এই স্বস্তির মেয়াদ আর মাত্র 48 ঘন্টা। আগামী সপ্তাহের শুরু থেকে আবহাওয়ার ভুল বদল চোখে পড়বে। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অনেকটাই কমে আসবে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি বাতাস ফের শুষ্ক হতে শুরু করবে। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গে ফের এক দফা চেনা গরম এবং ভ্যাপসা অস্বস্তি কামড় বসাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল ঝড়ে উত্তরপ্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, চাপা পড়ে মৃত 6 শ্রমিক, আটকে কয়েকজন। জানা গিয়েছে, বেতোয়া নদীর উপর এই সেতু নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা প্রবল ঝড় শুরু হয়। সেই ঝড়ের তাণ্ডব এবং ভারী বৃষ্টির জেরে সেতুর একাংশ ভেঙে পড়ে। উত্তরপ্রদেশের হামিরপুরের ঝড়ের তাণ্ডবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু। এই ঘটনায় সেতুর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 6 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আটকে রয়েছেন আরও কয়েকজন শ্রমিক, তাদের উদ্ধারের কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। জানা গিয়েছে, বেতোয়া নদীর উপর এই সেতু নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা প্রবল ঝড় শুরু হয়। সেই ঝড়ের তাণ্ডব এবং ভারী বৃষ্টির জেরে সেতুর একাংশ ভেঙে পড়ে। তার নিচে চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক। স্থানীয় বাসিন্দারা প্রাথমিক উদ্ধার কাজ শুরু করলেও ধ্বংসস্তূপ সরানো সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল আসে। জেলা প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে যান। উদ্ধার কাজে ডাকা হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার বর্মা বলেন, রাত 2টোর সময় দুর্ঘটনা ঘটেছে। সেতুর একটি স্ল্যাব ভেঙে পড়ে, তার নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়ে যান। উদ্ধার কাজ চলছে। 6টি দেহ উদ্ধার হয়েছে, 5 জনকে শনাক্ত করা গিয়েছে। 3 শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাদের উদ্ধারের কাজ চলছে। স্থানীয় সূত্রে খবর, অনেকদিন ধরেই ওই সেতু নির্মাণের কাজ চলছে। মোরাকান্দার পারসানির সাথে নৈথি গ্রামের সংযোগ স্থাপনের জন্য এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলা প্রশাসনকে প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। আহতদের যাতে চিকিৎসায় কোনো রকম অসুবিধা না হয় তার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। মিড ডে মিল নিয়ে বিরাট ঘোষণা, দুপুরের খাবারের পাশাপাশি মিলবে ব্রেকফাস্টও। মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা। এবার থেকে মিড ডে মিলে শুধু দুপুরের খাবার নয়, পাওয়া যাবে ব্রেকফাস্টও। পড়ুয়াদের কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত, আগামী 12 জুন থেকে মিড ডে মিল চালু হচ্ছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত জুনিয়র কলেজের পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে, পাশাপাশি প্রাতরাশও দেওয়া হবে। দেশের কোন রাজ্যে মিড ডে মিল ও ব্রেকফাস্ট দুটোই দেওয়া হয় না। তেলেঙ্গানাতেই প্রথম এই ব্যবস্থা চালু হচ্ছে। প্রতিবেশী অন্ধ্রপ্রদেশে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয়। তেলেঙ্গানাতেও উচ্চ শ্রেণীর পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের পরামর্শ অনুযায়ী মিড ডে মিল ব্যবস্থায় এই পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের প্রয়োজনীয় পুষ্টি যোগানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। তেলেঙ্গানা সরকারের তরফে জানানো হয়েছে, এতদিন শুধুমাত্র স্কুল পড়ুয়াদের জন্যই মিড ডে মিল দেওয়া হতো, তবে তেলেঙ্গানা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে। আগামী 12 জুন থেকে এই স্কিম চালু হবে। প্রায় 2 লক্ষ পড়ুয়া উপকৃত হবে এতে।
রাজ্য সরকার ব্রেকফাস্ট স্কিমের জন্য ৮০ কোটি টাকা এবং মিড ডে মিলের জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই তেলেঙ্গানা সরকার ব্রেকফাস্টের মেনুও ঠিক করে ফেলেছে। দেওয়া হবে ধোসা, মিলেট, ইডলি, সাম্বার, পুরি ও সবজি, বোন্ডা, চাটনি, উপমা চাটনি। তার সাথে একদিন বাদে একদিন ১৫০ মিলিলিটার দুধও দেওয়া হবে। ১২ পাতার ফর্মে নাভিশ্বাস, অন্নপূর্ণা যোজনা প্রক্রিয়া সহজ করার আশ্বাস অগ্নিমিত্রার। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ নিয়ে আমজনতার চিন্তা দূর করতে এবার বড়সড় পদক্ষেপের ইঙ্গিত মিলল। ১২ পৃষ্ঠার দীর্ঘ ফর্মে চাওয়া একগাদার নথির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় হতেই এবার এই প্রক্রিয়া আরও সহজ করার কথা ভাবছে প্রশাসন। অন্নপূর্ণা যোজনা ছিল মূলত বিজেপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি। রাজ্য সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই প্রকল্পের অনুমোদন মেলে, যার মাধ্যমে পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের ভাতার অঙ্ক দ্বিগুণ করার ঐতিহাসিক সিদ্ধান্ত না হয়। গত বুধবার সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ফর্ম প্রকাশ করার পর থেকেই রাজ্য জুড়ে সাইবার ক্যাফে এবং স্থানীয় সরকারি দফতরগুলিতে ফর্ম তোলার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে ফর্ম হাতে আসতেই উপভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ১২ পৃষ্ঠার এই দীর্ঘ ফর্মে আবেদনকারী এবং তার পরিবারের সদস্যদের জমি জায়গার দলিল, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে ব্যাংকের নথি, সব যাবতীয় খুঁটিনাটি তথ্য চাওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ নথি জোগাড় এবং ফর্ম পূরণ কিভাবে সম্ভব তা নিয়েই এখন জোর চর্চা চলছে সর্বত্র। ফর্মের এই জটিলতা নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এদিন জানান, সবই সরলীকরণ হবে, তবে যাকে ইচ্ছা তাকে এই সুবিধা দিয়ে দেওয়া হবে না, যাতে বাংলাদেশিরা এই সুবিধা নিয়ে যেতে না পারে। আগে যেমন জিএসটি নিয়ে জটিলতা থাকলেও এখন তা ভালো হয়েছে, তেমনি এত বড় একটা প্রকল্পের কাজে কিছু তথ্য চাওয়া হলে তা দিতে হবে, এতে অসুবিধা কোথায়? অন্যদিকে নারী শিশু উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মা বোনেদের পাশে দাঁড়িয়ে বলেন, বাংলার মা বোনেদের যদি ফর্ম পূরণ করতে অসুবিধা হয় এবং তারা যদি বদল চান, তবে ফর্মের সরলীকরণ অবশ্যই হবে, কারণ এই প্রকল্প তো আসলে তাদের জন্যই। তবে এর পাশাপাশি তিনি উপভোক্তাদের একটি বিশেষ অনুরোধ করেছেন। তিনি বলেন, আপাতত আমরা আয়করের বিষয়টা দেখছি এবং বাকি ডেটাগুলো ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখতে চাইছি। আমি মা বোনেদের অনুরোধ করব, আপনারা ফর্মে কোনো অসত্য তথ্য দেবেন না, কারণ এই তথ্যের উপর ভিত্তি করে কঠোর যাচাই প্রক্রিয়া চলবে। ভুল তথ্য দিলে আপনারা চিহ্নিত হয়ে যেতে পারেন। আমরা চাইছি প্রকৃত গরিব মা বোনেরা এই টাকা পান, তাই যিনি আবেদন করছেন শুধুমাত্র তার ক্ষেত্রটাই যাচাই করা হবে। তছনছ করে দেব, মমতা অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। ইকো পার্কে তুঙ্গের রাজনৈতিক উত্তাপ। সকালের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে ফের একবার শাসক দলের উপর তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার সকালে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে চরম হুঙ্কার দেন। একই সঙ্গে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ টেনে এনে কঠোর বার্তা দিয়েছেন তিনি। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানান, রাজ্যে যেভাবে দুর্নীতি এবং অনুপ্রবেশের ঘটনা বাড়ছে তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, তাদের দিন শেষ হয়ে আসছে, সাধারণ মানুষ আর সহ্য করবে না, আমরাও হাত পা গুটিয়ে বসে থাকবো না, প্রয়োজনে চরম ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এই রাজ্যে এখন বাংলাদেশিদের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে। বাইরের মানুষ এসে এখানে অবাধে বিচরণ করছে এবং এখানকার স্থানীয় মানুষদের বঞ্চিত করছে। এর পেছনে শাসক দলের মদত রয়েছে। আমরা ক্ষমতা এলে বা আইনি পথে লড়াই করে এদের চিহ্নিত করে রাজ্য থেকে বের করার সমস্ত ব্যবস্থা করব। দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা সমালোচনার ঝড় উঠেছে। চাপড়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাসের ধাক্কা টোটোতে, ঘটনাস্থলে মৃত এক। চাপড়ায় ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ফেরিওয়ালার। টোটোতে চেপে তিনি ফিরছিলেন, সেই সময় বাসের ধাক্কায় মৃত্যু হয় এক ফেরিওয়ালার। জানা গিয়েছে তার বাড়ি তেহট্টের হাউলিয়া মোড় এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চাপড়ার চারাতলা এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে। মৃত ব্যক্তি একটি টোটোতে চেপে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন পণ্যের ফেরি করতেন। এদিন সকালে তিনি তেহট্ট থেকে চাপড়ার দিকে আসছিলেন, সেই সময় কৃষ্ণনগর থেকে করিমপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চারাতলার কাছে তাকে প্রচন্ড জোরে বাস ধাক্কা মারে। এর ফলে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর আগে 8ই মে মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর জখম হন চালক সহ 4 জন। শুক্রবার 7 সকালে ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস জাতীয় সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাস চালক সহ 4 জন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে দ্রুত মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মালতীপুর দিক থেকে মালদহ শহরের উদ্দেশ্যে আসছিল যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস। বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিলেন। রথবাড়ি এলাকায় ঢোকার মুখে জেব্রা ক্রসিং এর কিছুটা আগে হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার ডিভাইডারে ধাক্কা পথবাতির পোলে সজোরে ধাক্কা মারে বাসটি। মুহূর্তের মধ্যে বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তীব্র
তীব্র গরমের বিদায় আজ 7 কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়। কোন কোন জেলায় জারি সতর্কতা? ঝড় বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস দক্ষিণবঙ্গে আজ বইবে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তীব্র দাবদাহ আর্দ্রতাজনিত অস্বস্তির পর অবশেষে স্বস্তির আবহাওয়ায় দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার সন্ধ্যার কালবৈশাখীর হাত ধরে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবারও রাজ্যের আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে আজ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার একাধিক অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। আগামী শনিবারও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমে আবহাওয়া ফের শুষ্ক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে পরবর্তী সময়ে তাপমাত্রা ফের বৃদ্ধির আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।